আসসালামু আলাইকুম। তো আবার আমরা ফিরে এলাম। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর ষষ্ঠ অধ্যায় খনিজ সম্পদ। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে শুরু করি। এটা হচ্ছে প্রথম হচ্ছে সুনীল অর্থনীতি চ্যালেঞ্জ আর সম্ভাবনা। এটা হচ্ছে SDG 14-এ কিন্তু আছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা লাইফ বিলো ওয়াটারে। আর বিশ্বব্যাংকের মতো সুনীল অর্থনীতি হচ্ছে মানে সমুদ্র আর উপকূলীয় সম্পদের টেকসই ব্যবহার, যেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর কর্মসংস্থান করবে, আবার হচ্ছে সামুদ্রিক বাস্তুসংস্থানের ভারসাম্য অক্ষুণ্ণ রাখবে। এটা হচ্ছে বিশ্বব্যাংকের মতে। আচ্ছা, তো এখন সুনীল অর্থনৈতিক পরিধি দেখি, পরিধি বিস্তৃতের উপাদান। এটা হচ্ছে আপনার মৎস্য জলজ চাষের মধ্যে পড়বে। তো এই যে আপনার হচ্ছে যখন মানে আর বিশ্ব প্রোটিনের 20% আসে হচ্ছে সামুদ্রিক উৎস থেকে, বংশাবলী কিন্তু অনেক আছে আর কি। তো বেশি বেশি মাছ মারা যাবে না, এই জন্য হচ্ছে আপনার নরওয়ে আর আইসল্যান্ডে যেমন হচ্ছে কোটা ভিত্তিক মাছ ধরা, যেটা হচ্ছে কোটা বেসড ফিশারিজ বলে যেটাকে, ওই মডেল আপনাকে অনুসরণ করতে হবে। এরপর এর পরিধির মধ্যে আরও আছে আপনার হচ্ছে বন্দর আর হচ্ছে সমুদ্রপথ পরিবহন। এই যে বিশ্বের 80% হচ্ছে পরিবাহিত হয়, পণ্য পরিবাহিত হয় এরকম হচ্ছে আপনার দ্বারা, বন্দর দ্বারা। এখানে হচ্ছে মাতার বাড়ি, পায়রা, এগুলো আছে। তো এগুলো কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারি আর কি। তারপর হচ্ছে নবায়নযোগ্য সামুদ্রিক সামুদ্রিক শক্তি। তো এই যে আপনার অবসর যে আপনার বায়ু, তারপর হচ্ছে আপনার জোয়ার ভাটা শক্তি, সমুদ্র শক্তি, এখান থেকে কিন্তু আমরা কিন্তু আপনার যুক্তরাজ্য, ডেনমার্ক এগুলা থেকে হচ্ছে এরকম 2030 সালের মধ্যে 25% হচ্ছে আপনার সমুদ্র শক্তি থেকে তাদের শক্তির যোগানের আর কি নিশ্চয়তা তারা আর কি করার চেষ্টা করছে। আর সামুদ্রিক পর্যটন হচ্ছে বিনোদন, এটার মধ্যে কিন্তু আছে সামুদ্রিক পর্যটন। আমাদের সুন্দরবন, তারপর হচ্ছে এদিকে সেন্ট মার্টিন, এগুলো আমরা ইউজ করতে পারি। আর সামুদ্রিক জীববিজ্ঞানের বায়োটেকনোলজি, এখানে হচ্ছে আপনার ওই যে পুষ্টি প্রদান, তারপর শিল্পজাত রাসায়নিক পদার্থ আবিষ্কার, এগুলো করতে পারি আমরা। তারপর হচ্ছে সামুদ্রিক জীবাণু থেকে আপনার হচ্ছে বিভিন্ন শৈবাল, তারপর হচ্ছে এগুলো থেকে ওষুধ আবিষ্কার করতে পারি, এগুলো হতে পারে। কার্বন ব্যবস্থাপনা, এখানে হচ্ছে কার্বন সিঙ্ক থাকে আপনার হচ্ছে সি গ্রাস, তারপর হচ্ছে ম্যানোগ্রোভ বন, এগুলো কিন্তু হচ্ছে একটা কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে, যেটা আর কি অনেক মানে কার্বন কমাতে সাহায্য করে। আচ্ছা, এরপর দেখি আমরা আছে হচ্ছে আপনার বাস্তুসংস্থান সেবা। এটা হচ্ছে আপনার এই যে আপনার যে প্রবাল গহ্বর আছে, তারপর হচ্ছে ম্যানোগ্রোভ বন আছে, তারপর হচ্ছে আপনার ঋতুবন্ত বন আছে আর কি। তো এগুলা হচ্ছে আপনার মসলিনিয়া ঋতুবন্ত বন, এগুলা হচ্ছে আপনার কি করে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারে আর রক্ষা কবচ আপনার প্রদান করতে পারে, কার্বন সঞ্চয় করতে পারে। এর ফলে কিন্তু একটা ভালো একটা বাস্তুতন্ত্র আর কি তৈরি হয়ে উঠবে আর কি। এভাবে আর কি এগুলো পরীক্ষা আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা দেখি সুনীল অর্থনীতির লক্ষ্য আর উদ্দেশ্য। তো অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এটা। তারপর হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, এটা একটা আছে। আর পরিবেশগত টেকসই, এটাও একটা আছে। তো হচ্ছে অন্তর্ভুক্তি আর সাম্যের লক্ষ্য, অর্থাৎ যারা যারা এরকম ওই সমুদ্রের আশেপাশে আছে তাদের হচ্ছে জীবনযাত্রা মান উন্নত করতে হবে, একটা বৈষম্যহীন একটা উন্নয়ন করতে হবে। আর আন্তর্জাতিক লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয়, অর্থাৎ যে আপনার SDG 14 এর সাথে সমন্বয় করে উন্নয়ন করতে হবে আর কি। এগুলো হচ্ছে আমার লক্ষ্যের উদ্দেশ্য। তো সুনীল অর্থনীতির স্তম্ভ এখানে হচ্ছে দুইটা আর কি, একটা আছে, একটা হচ্ছে প্রফিট পিপল আর হচ্ছে প্ল্যানেট মডেল। PPP প্রফিট, তারপর হচ্ছে পিপল আর হচ্ছে প্ল্যানেট মডেল। তো প্রফিট দ্বারা বোঝাচ্ছে আপনার হচ্ছে ওই যে অর্থনৈতিক দিকটা বোঝাচ্ছে, আর পিপল দ্বারা বোঝাচ্ছে যে আপনার হচ্ছে যারা সমুদ্র তীরবর্তী মানুষ আছে এদের হচ্ছে জীবনযাত্রার উন্নয়ন বৈষম্যহীনভাবে এদের আর কি উন্নয়ন করতে হবে, এদেরকে আর কি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে হবে। আর হচ্ছে পরেরটা হচ্ছে প্ল্যানেট মডেল, অর্থাৎ আপনার পরিবেশের ক্ষতি করে পরিবেশ টেকসই এটা আর কি বজায় রেখে আপনাকে উন্নতি করতে হবে। এটা হচ্ছে আপনার 3P। এটাকে আবার বলা হয় ট্রিপল বটম লাইন অফ ব্লু গ্রোথ। এটাকে কি বলা হয়? ট্রিপল বটম লাইন অফ ব্লু গ্রোথ। এটা হচ্ছে আপনার জাতিসংঘ, তারপর বিশ্ব ব্যাংক, ইউরোপীয় কমিশন এটাকে আর কি বলছে ট্রিপল গ্রোথ বটম লাইন অফ ব্লু গ্রোথ। এটা হচ্ছে PPP, প্রফিট, পিপল আর প্ল্যানেট। ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার এই যে অর্থনৈতিক অঞ্চল EEZ, এটা হচ্ছে আপনার 2012-14 সালে, এটা হচ্ছে আপনার ওই যে 1,18,813 বর্গমিটার আর কি আমরা অর্জন করছি ইউএনক্লোজের এই অনুযায়ী। তো হচ্ছে আপনার 2016 সালে এরকম গভর্নমেন্ট ব্লু ইকোনমি স্কিল গঠন করছে। তারপর হচ্ছে ডেল্টা প্ল্যান আর হচ্ছে আপনার ভিশন 2041, এটাও কিন্তু আপনার সমুদ্রের প্রতি ভালোই গুরুত্ব দেওয়া হয়েছে। এখন দেখি সুনীল অর্থনীতিতে আমাদের চ্যালেঞ্জগুলো কী কী। ওই যে পরিবেশ দূষণ আমাদের হচ্ছে এরকম 8 লাখ টন হচ্ছে পরিবেশ ইয়া হচ্ছে আর কি, কী বলে এটাকে, যে প্লাস্টিক ফেলা হচ্ছে পরে এরকম যে বাস্তুসংস্থানের আর কি সমস্যা হচ্ছে। ঠিক আছে। তারপর হচ্ছে এদিকে জলবায়ু পরিবর্তন, এটাও একটা সমস্যা। আপনার হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা কিন্তু হুমকির মুখে আছি। তারপর হচ্ছে অবৈধ আর হচ্ছে অতিরিক্ত মাছ ধরা, এটা হচ্ছে আপনার IUU নামে পরিচিত। ঠিক আছে। এটা হচ্ছে আইতে হচ্ছে আপনার ইলিগাল, আর হচ্ছে আর ইউতে হচ্ছে আনরিপোর্টেড, আর হচ্ছে আর ইউতে হচ্ছে আনরেগুলেটেড ফিশিং। তো এটা হচ্ছে এই IUU ফিশিং, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে। এটা নজরদারি করতে হবে। আর গবেষণা প্রযুক্তির অভাব, আমাদের অবশ্যই গবেষণা অভাব আছে। আপনার হচ্ছে তথ্যতে, তারপর হচ্ছে জৈব প্রযুক্তি গবেষণা, গভীর সমুদ্র অনুসন্ধান, এখানে হচ্ছে মেরিন GIS, রিমোট সেন্সিং, আন্ডার ওয়াটার রোবোটিক্স, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে আমাদেরকে। আর প্রাতিষ্ঠানিক সমন্বয় আর নীতিগত দুর্বলতা, এখানে দুর্নীতি আছে। তারপর হচ্ছে আপনার
ধরেন কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় নাই যারা হচ্ছে এখানে কাজ করবে। 17টা মন্ত্রণালয় কিন্তু আছে, কিন্তু সবাই এরকম কার্যহীনতা, তাদের মধ্যে সমন্বয়ের অভাব, যার কারণে একটা হচ্ছে আমরা ন্যাশনাল ওশেন গভর্নেন্স অথরিটি এটা গঠন না করলে এটা আর কি সমস্যা আর কি সমাধান হচ্ছে না আর কি, ঠিক আছে। তো ইলিগাল ফিশিং বলতে বোঝা হয়তো মাছ ধরা, অর্থাৎ হচ্ছে আপনার লাইসেন্স ছাড়া মাছ ধরা। আর হচ্ছে আনরিপোর্টেড ফিশিং হচ্ছে আপনার এরকম মানে মাছ ধরে রিপোর্ট না করা বা হচ্ছে ভুল তথ্য দেওয়া। আর হচ্ছে আনরেগুলেটেড ফিশিং হচ্ছে ধরুন যেখানে মাছ ধরা নিষিদ্ধ বা যে প্রজাতি ধরা নিষিদ্ধ সেটা আপনি স্বীকার করলেন, এটা হচ্ছে আপনার আনরেগুলেটেড ফিশিং। বাংলাদেশের জন্য কৌশলের সম্ভাবনা, তো গবেষণা আর হচ্ছে আপনার মানব সম্পদ উন্নয়ন করতে হবে সবার আগে, যে আপনার বিভিন্ন জায়গাতে আপনার হচ্ছে সমুদ্র বিজ্ঞান আর সমুদ্র প্রযুক্তি ইনস্টিটিউট ইয়ে করতে হবে, স্থাপন করতে হবে। তো সামুদ্রিক প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করতে হবে, মেরিন বায়োটেকনোলজি তারপর সমুদ্র বিজ্ঞান এগুলো করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার মেরিন স্পেশাল প্ল্যানিং, এটা হচ্ছে এমএসপি বলে এটাকে আর কি, অর্থাৎ আপনার হচ্ছে বিভিন্ন ভাগ করে পরিকল্পিতভাবে এটাকে আর কি আপনার হচ্ছে একটা প্ল্যান করতে হবে, এটাকে বলে মেরিন স্পেশাল প্ল্যানিং। আর হচ্ছে ব্লু ফিনান্স আর হচ্ছে বিনিয়োগ, অর্থাৎ আপনার হচ্ছে ব্লু বন্ড ইস্যু করা যেতে পারে, যেটার মাধ্যমে সবার কাছে আর কি টাকা নিয়ে আপনার হচ্ছে এখানে ব্যবস্থাপনা করা যেতে পারে, ব্লু ফাইন্যান্স আর হচ্ছে বিনিয়োগ ব্লু বন্ড। আর প্রাতিষ্ঠানিক সংস্কার, এখানেও কিন্তু আমাদের ওই যে বললাম যেটা আর কি এরকম মেরিন স্পেশাল প্ল্যানিং দরকার, এখানে আলাদা একটা সেল দরকার আর কি, তাহলে ভালো উন্নয়ন হবে। আর হচ্ছে আঞ্চলিক আর হচ্ছে আপনার আন্তর্জাতিক সংস্থা, যেমন বিমস্টেক আছে, তারপর হচ্ছে আপনার এদিকে IORA আছে, এগুলোর সহায়তা আমরা কাস্টম সহায়তা, তারপর হচ্ছে এগুলো বাড়াতে পারি, তারপর আদান প্রদান সেবা বাড়াতে পারি, জলবায়ু প্রতিরোধে একটা যৌথ একটা প্রকল্প নিতে পারি, এগুলো কিন্তু। আচ্ছা, IORA হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশান, এটা হচ্ছে আপনার আরতে কি, এতে তো অ্যাসোসিয়েশন। তো IORA দিয়ে বোঝা হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এগুলোর মাধ্যমে যৌথ আর কি ইয়ে করতে পারবে। আর পরিবেশ সংরক্ষণ করতে হবে আপনাকে, মেরিন প্রোটেক্টেড এরিয়া MPA, যেটা বলা MPA কি মেরিন প্রোটেক্টেড এরিয়া। আর একটা বললাম ওইদিকে সেটা কি ছিল, সেটা হচ্ছে MSP মেরিন, আপনার মেরিন স্পেশাল প্ল্যানিং, ঠিক আছে, স্পেশাল প্ল্যানিং। আর হচ্ছে এখন হচ্ছে আপনার স্থানিক সম্পদ পরিকল্পনা করতে হবে, অর্থাৎ ওই এলাকার যারা যারা থাকে তাদেরকে নিয়ে একটা হচ্ছে আপনার সমুদ্রের টেকসই ব্যবহার আর জলবায়ু ঝুঁকি মোকাবেলার জন্য আপনার ব্যবস্থা নিতে হবে। আর এরকম 30% এলাকা সংরক্ষণ করতে পারেন, এর ফলে আর কি একটা ওই যে স্থানিক সম্পদ পরিকল্পনা হবে আর কি। আর তট রক্ষা আর হচ্ছে পরিবেশ বিনিয়োগ, এখানে সমুদ্র স্রোতের ক্ষতি কমাতে এরকম হচ্ছে সুন্দরবনের সাথে যে অঞ্চলগুলো আছে এরকম 5,000 বর্গমিটার কিন্তু একটা ইয়া করা যায় আর কি, পুনর্জীবন প্রকল্প আর হচ্ছে জলবায়ু সহিষ্ণু পোর্ট আর কি স্থাপন করা যেতে পারে। আর অর্থায়নও বিনিয়োগ করা যেতে পারে, এখানে হচ্ছে বিনিয়োগ করলে কিন্তু ভালো একটা লাভের সম্ভাবনা আছে, যে ব্লু বন্ড ইস্যু করা যেতে পারে, যেটা দিয়ে কিন্তু অনেক দেশ আর কি উন্নতি করছে, যেমন সিচেলিস কিন্তু একটা বড় উন্নতি করছে এই ব্লু বন্ড দিয়ে, এটা করা যেতে পারে। এই যে এখানে আন্তর্জাতিক অভিজ্ঞতা এখন থেকে সিচেলিস হচ্ছে আপনার ব্লু বন্ড ইস্যু করছে, সেখান থেকে আর কি ব্লু ইকোনমি ডেপ সোয়াপ এটা আর কি চালু করছে আর কি, ফলে তাদের এরকম 30% এলাকা সুরক্ষিত হয়ে গেছে। তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু হচ্ছে আপনার ওই যে ব্লু আপনার হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি, যেখানে হচ্ছে আপনার 5 মিলিয়ন মানুষের কর্মরত আছে আর 650 বিলিয়ন ইউরো আয় আছে, এটা কি ব্লু গ্রোথ স্ট্র্যাটেজি, খুব গুরুত্বপূর্ণ ব্লু গ্রোথ স্ট্র্যাটেজি। আর মরিশাস হচ্ছে আপনার যে যেটা হচ্ছে একটা যে অর্থনৈতিক অঞ্চল সম্ভবত, তো সেখানে হচ্ছে আপনার এরকম এই যে উন্নত ক্লাউড চেন সুবিধা আর হচ্ছে ব্লু বন্ড ইস্যু করার মাধ্যমে তাদের জিডিপি এরকম 15%-এর এরকম মতো আয় করছে আর কি। আর ইন্দোনেশিয়া হচ্ছে আপনার 7,000-এরও বেশি দ্বীপ এরকম নিয়ে হচ্ছে তারা সামুদ্রিক জোন ম্যানেজমেন্ট করছে, ম্যানোগ্রোভ সংরক্ষণ করছে, আর পরিবেশ বান্ধব পর্যটনে এরকম এরকম করছে, যার ফলে আর কি তাদের অনেক উন্নতি হয়েছে আর কি, ঠিক আছে, 7,000 দ্বীপ নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ব্লু ইকোনমি হাব হতে পারে যদি বাংলাদেশ এরকম আমাদের সমুদ্রটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখন একাডেমিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি জিনিসগুলোকে, এটা হচ্ছে ইকোলজিক্যাল ইকোনমিক্স। তো এটা দ্বারা বোঝায় যে হচ্ছে আপনার এই যে ইকোলজি আপনার আর হচ্ছে আপনার যে ইয়ে আর কি ইকোনমিক্স, এই দুটো কিন্তু আলাদা বিষয় নয়, অর্থাৎ আপনি হচ্ছে এই অর্থাৎ এখানে হচ্ছে আপনার ইকোলজি আর হচ্ছে ইকোনমিক্স দুটো আলাদা বিষয় নয়, পরস্পর কানেক্টেড। আপনি যদি ধরেন ইকোলজিকে ঠিকভাবে ব্যবহার না করেন, আপনি এটা ধারণ ক্ষমতার অধিক যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য টেকসই কোনো অর্থনৈতিক উন্নয়ন আনবে না আর কি। এই জন্য বলছে এই দুটো আর কি পরস্পরের পরিপূরক। তো এখানে প্রাকৃতিক সম্পদই হচ্ছে পুঁজি, ঠিক আছে, এই যে আপনার বন মাটির সম্পদ এগুলো হচ্ছে পুঁজি, এগুলোকে ব্যবহার করে আমাদেরকে অর্থনৈতিকভাবে আমরা আর কি স্বাবলম্বী হতে পারবো, এভাবে আর কি একটা ভারসাম্য উন্নয়নের করতে হবে। এটা হচ্ছে আপনাকে ইকোলজিক্যাল ইকোনমিক্স থিওরি বলে। এরপর আছে আপনার হচ্ছে কমন পুল রিসোর্স থিওরি। তো হচ্ছে আপনার এটা দ্বারা হচ্ছে আপনার আচ্ছা এর আগে একটু দেখি যাচ্ছে সুনীল অর্থনীতিতে আগে যে থিওরিটা বললাম ইকোলজিক্যাল ইকোনমিক থিওরিটার প্রয়োগ কী কী। তো যে ম্যানোগ্রোভ আর কি ধ্বংস না করা, তারপর হচ্ছে মৎস্য আহরণে পুনর্জন্মের সময়সীমা মানতে হবে, তারপর হচ্ছে আপনার নবায়নযোগ্য সামুদ্রিক শক্তি আর কি ব্যাপার বাড়াতে হবে, এগুলো আর কি করতে হবে। এখন দেখতে হচ্ছে কমন পুল রিসোর্স থিওরি, এটা বলে যে হচ্ছে আপনার
আহ, যে সম্পদগুলো যে সম্পদগুলো সবার জন্য উন্মুক্ত, এগুলো আর কি এরকম ধরেন আর কি নিয়মবিহীনভাবে ব্যবহার করা যাবে না, এগুলোকে একটা রেগুলেশনের আয়তায় এগুলোকে ব্যবহার করতে হবে। নাহলে কিন্তু এটাকে ট্র্যাজেডি অফ দ্য কমন্স, অর্থাৎ সবার জন্য একটা আর কি ইয়া হবে আর কি, ক্ষতির সম্মুখীন হবে সবাই আর কি। এই জন্য এগুলোকে আর কি অত্যধিকভাবে ব্যবহার করা যাবে না, এগুলো আর কি আপনার ইয়ে করতে হবে, মানে সাস্টেনেবলভাবে ব্যবহার করতে হবে। এই জন্য হচ্ছে অবৈধ মাছ ধরা, তারপর হচ্ছে যেটা ফিশিং আর কি, সেটা রোধ করতে হবে। তারপর হচ্ছে সমুদ্র সম্পদের ব্যবহারে আর কি সচেতনমূলক ব্যবহার করতে হবে। আর সমুদ্র সীমা আর হচ্ছে সমুদ্র সম্পদ বন্টনে একটা চুক্তির সমন্বয় করতে হবে, ঠিক আছে। তো শেয়ার্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে এটা কিন্তু আমরা করতে পারি। তো বাংলাদেশ যে হচ্ছে আপনার ডিপ সি ফিশিং পলিসি 2021, এর আয়তায় কিন্তু এগুলো আর কি বলা হয়েছে। তারপর হচ্ছে IORA, এর মাধ্যমে কিন্তু সহযোগিতার কথা বলা হয়েছে। আচ্ছা, এখন দেখি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট থিওরি, এটা হচ্ছে ব্রান্ডল্যান্ড কমিশন আর কি থেকে আসছে আর কি এটা, ঠিক আছে। তো এটা তো আমরা জানি যে হচ্ছে আপনার ওই যে তিনটা পিপল, তারপর হচ্ছে প্রফিট, আর হচ্ছে আপনার প্ল্যানেট, এগুলো আর কি মেনটেন করতে হবে। তো সুনীল অর্থনীতিতে পুরো এটা হচ্ছে অর্থনৈতিক দিক উন্নয়ন করতে পারবো, সামাজিক দিক উন্নয়ন করতে পারবো। আর হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই যে ব্লু গ্রোথ স্ট্র্যাটেজি বা ব্লু জাস্টিস, ঠিক আছে, এই ধারণার মূল ভিত্তি আর কি। এই তিনটা স্তম্ভই হচ্ছে আপনার ব্লু গ্রোথ স্ট্র্যাটেজি, আর হচ্ছে আপনার এদিকে ব্লু যে জাস্টিস আছে, এটা আর কি এখান থেকে এটার মূল ভিত্তি আর কি। ওকে, তারপর সবুজ অর্থনীতি দেখবো এখন আমরা। সবুজ অর্থনীতি হচ্ছে সেটা যেটা হচ্ছে আপনার এই যে উৎপাদন, তারপর হচ্ছে আপনার বিনিয়োগ, ভোগ, সবগুলো ক্ষেত্রে আপনার হচ্ছে পরিবেশ বান্ধব এবং হচ্ছে টেকসই পদ্ধতি ব্যবহার করা, এটা হচ্ছে আপনার সবুজ অর্থনীতি। তো এখানে কি হয়, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশ বান্ধব উৎপাদন হয় এখানে, তারপর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয়, কম কার্বন নির্গমন করে এরকম ইয়ে ব্যবহার করা হয়, সবুজ কর্মসংস্থান হয়, অর্থাৎ সব খাতে কিন্তু আপনার হচ্ছে একটা টেকসই ভিত্তিক আর কি কর্মসংস্থান হয়। আর প্রাকৃতিক সম্পদ এখানে সংরক্ষণ করা হয়, আর সামাজিক ন্যায় এখানে প্রতিষ্ঠিত হয় সবার, অর্থাৎ সবার আর কি এরকম কি বলে এটাকে, যে হচ্ছে একটা ইনক্লুসিভ উন্নয়ন হয় আর কি। সবুজ অর্থনীতির মূল স্তম্ভ এটা হচ্ছে আপনার ওই যে তিনটা যেটা আগে বললাম, যেটা হচ্ছে অর্থনৈতিক স্থায়িত্ব, ইকোনমিক, তারপর হচ্ছে আপনার প্ল্যানেট, আর হচ্ছে প্রফিট, এগুলো আর কি। তারপর সবুজ অর্থনীতির প্রধান খাতসমূহ কী কী খাতে এখন সবুজ অর্থনীতি ব্যবহার করা হয়, এটা আমরা দেখবো। এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে, তারপর হচ্ছে গ্রিন এগ্রিকালচারে, তারপর হচ্ছে সাস্টেনেবল ফরেস্ট্রিতে, তারপর হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনাতে, বর্জ্য পুনর্ব্যবহারে, পরিবেশ বান্ধব শিল্প, আর হচ্ছে পরিবেশ বান্ধব পরিবহনে, এগুলো হচ্ছে আপনার সবুজ অর্থনীতি ব্যবহার করা হয়। এখন সবুজ অর্থনীতি আর সুনীল অর্থনীতি পার্থক্য, একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে আপনার ইয়াতে মানে পুরো একটা পরিবেশ সংরক্ষণ আর টেকসই উন্নয়নকে কেন্দ্র করে, একটা হচ্ছে আপনার বন, ভূমি, বায়ু, এগুলাতে, একটা হচ্ছে শুধু সমুদ্রে, তারপর হচ্ছে মৎস্য, যে সামুদ্রিক জীব, খনিজ, এগুলাতে। আর হচ্ছে একটা হচ্ছে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, একটা হচ্ছে আপনার সমুদ্রের যে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন আর কর্মসংস্থান সৃষ্টি। তো হচ্ছে আপনার একদিকে আছে সৌর, তারপর হচ্ছে বায়ু, জলবিদ্যুৎ, বায়োমাস, এগুলা, আর ওদিকে আছে অবসর বায়ু শক্তি, তারপর হচ্ছে আপনার জলভাটা শক্তি, সামুদ্রিক গ্যাস, এগুলো আছে। সবুজ কর্মসংস্থান সৃষ্টি এটা উদ্দেশ্য। ওদিকে হচ্ছে আপনার মৎস্য, তারপর হচ্ছে জাহাজ নির্মাণ, সমুদ্র পর্যটন ভিত্তিক, এগুলো হচ্ছে সৃষ্টির উদ্দেশ্য। আর হচ্ছে কার্বন নির্গমন হ্রাস আর জলবায়ু পরিবর্তন, এদিকে উদ্দেশ্য। এদিকে হচ্ছে আপনার সামুদ্রিক পরিবেশ ও বৈচিত্র্য সংরক্ষণ। এদিকে নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, অর্গানিক কৃষি। ওদিকে হচ্ছে আপনার মৎস্য সম্পদ, সমুদ্র পর্যটন, নৌপরিবহন, সামুদ্রিক গ্যাস, এগুলা আর কি এগুলা। এখন হচ্ছে যে তিনটা যে আপনার বনজ সম্পদ দেখবো আমরা, তিনটা আর কি বনভূমি আছে। এটা হচ্ছে যে টারশিয়ারি, যেটা আর কি পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ওগুলো আর কি আছে। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ইয়ে আছে আর কি আসবাবপত্র, তারপর হচ্ছে আপনার বিভিন্ন যে রেলওয়ে পেপার, বাস, বেত, এগুলো পাওয়া যায় আর কি, বিভিন্ন ইয়ে পাওয়া যায়, শিং, দাঁত, হরিণের চামড়া, এগুলো পাওয়া যায়। আর দুই হচ্ছে আপনার হচ্ছে ক্রান্তীয় পত্র পতনশীল, যেটা হচ্ছে আপনার প্লাইস্টোসিন, যেটা হচ্ছে বরেন্দ্র, তারপর হচ্ছে লালমাই পাহাড়, মধুপুর, ভাওয়াল, এগুলাতে আছে। এগুলাতে আমরা আগে পড়ছি, এটা আর বললাম না। তো হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব সুন্দরবনের, সেটা হচ্ছে আপনার এখানে যে 60% বেশি এখান থেকে হচ্ছে আপনার ইয়ে আসে, আপনার হচ্ছে গাছের যে একটা সুন্দরবনের গাছ কাঠ আছে আর কি। তারপর হচ্ছে আপনার সুন্দরী যে গাছ, এখান থেকে আর কি নৌকা নির্মাণ, বৈদ্যুতিক টেলিফোন, এগুলো করা হয়। তারপর গেওয়া থেকে আপনার বৃক্ষ যে নিউজ প্রিন্ট, দিবসায় তৈরি হয়। তারপর হচ্ছে ধুন্দল থেকে তারপর হচ্ছে ইয়া তৈরি হয়, পেন্সিল তৈরি হয় আর কি। তারপর মধুরত পাওয়া যায় এখান থেকে, এভাবে আর কি হয়। আর সোয়াম ফরেস্ট হচ্ছে আপনার যেখানে আর কি উষ্ণমণ্ডলের একটা অঞ্চল, সেখানে হচ্ছে আপনার বনভূমি সারা বছর এরকম জলমগ্ন থাকবে, এবং সেখান থেকে হচ্ছে একটা মৌসুমী জলভূমির পরিবেশ সেখানে অভিযোজিত হয় আর কি। যেমন হচ্ছে আমাদের সিলেটের রাতারগুল, এটা হচ্ছে একটা আপনার সোয়াম ফরেস্ট আর কি। এখানে এর হচ্ছে আপনার অবস্থান হচ্ছে আপনার এরকম হাওর প্রধান এলাকায়, আর বৃষ্টি প্রধান থাকবে সেখানে। আর এই হচ্ছে বন্যা প্রতিরোধ, পানি পরিশোধন, এগুলোতে আর কি ভূমিকা রাখবে। এখানে হচ্ছে আপনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্থায়ী জলবদ্ধতা, অযোজিত বৃক্ষমূল থাকে এখানে, শ্বাসমূল থাকে এদের। আর মাটি হচ্ছে নরম আর কাদা হয়।
জৈব উপাদান বেশি থাকে, জলজ উদ্ভিদ আর প্রাণী আধিক্য থাকে, বনভূমির আশ্রয়স্থলে থাকে হচ্ছে এখানে। এর গুরুত্ব হচ্ছে কি আপনার হচ্ছে পানি দূষণ রোধ করে, কচুরিপানার আধিক্য থাকে এখানে আর কি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ফেলে, অতিরিক্ত পর্যটনের চাপ, এগুলো হচ্ছে এগুলো চ্যালেঞ্জ আর কি। আর গুরুত্ব হচ্ছে আপনার জলবায়ু নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, মাছ পাখি উদ্ভিদের প্রজনন ক্ষেত্রে জীববৈচিত্র্য সংরক্ষণ করে, বন্যা নিয়ন্ত্রণ করে, অতিরিক্ত পানি ধারণ করে এগুলা, আর পানি শোধনের ভূমিকা রাখতে পারে। আর ইকোটুরিজম তো আছেই। বাংলাদেশের জলাবন, এতে রাতারগুল যে আছে আর কি, এটা হচ্ছে আপনার হিজল করচ, এগুলো আর কি এখানে ইয়ে থাকে, পানি ফল বেত এগুলো থাকে, সাপ বানর এগুলো ইয়ে করে এগুলো থাকে আর কি। বাংলাদেশের অ্যামাজন বলা হয় আর কি রাতারগুলকে আর কি এখানে। তো এখানে শীতকালে এখানে পানি নেমে যায়, শুষ্ক হয়ে যায় আর কি। টাঙ্গুয়ার হারো, এটা তো আমরা জানি যে হচ্ছে আপনার এটা তো রামসার সাইট। এখন হচ্ছে আপনার সম ফরেস্ট আর ম্যানগ্রোভ ফরেস্টের পার্থক্য, একটা হচ্ছে একটা ম্যানগ্রোভ, একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে হাওরে মিঠা পানি লবণাক্ত পানি, হিজল করজ, একটা হচ্ছে আপনার সুন্দরী বনগাওয়া, রাতারগুল, টাঙ্গুয়ার হাও, সুন্দরবন। তারপর হচ্ছে জলবায়ু জীববৈচিত্র্য পানি শোধন, আর হচ্ছে এটা উপকূল রক্ষা আর কার্বন সংরক্ষণের ভূমিকা রাখে। আচ্ছা, বাংলাদেশের বনজ সম্পদের গুরুত্ব, এটা হচ্ছে শিল্প আর হচ্ছে কারুশিল্পের কাঁচামাল হিসেবে, ওই যে কাঠ, তারপর বাঁশ, বেত এগুলো হচ্ছে আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। আর প্রাকৃতিক দুর্যোগ প্রতিরক্ষা আর হচ্ছে জলবায়ু সুরক্ষাতে কাজে লাগে। জীববৈচিত্র্য সংরক্ষণ আর বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে এগুলা। আর কৃষি ও মাটির উর্বরতা রক্ষা করে, অর্থাৎ এখান থেকে যে পাতাগুলো পড়ে যায় এগুলো হচ্ছে মাটিতে মিশে পুষ্টি প্রদান বৃদ্ধি করে। জ্বালানি সরবরাহ আর হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে, এখান থেকে যে কাঠ পাতা এগুলো হচ্ছে তারা জ্বালানি হিসেবে ইউজ করতে পারে। আর অর্থনৈতিক উন্নয়নের বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। পর্যটন বিনোদন শিল্পে ভূমিকা, ওষুধের হচ্ছে বিশেষ সম্পদের উৎস, পরিবেশগত ভারসাম্য আর কার্বন শোষণ, জলবায়ু অভিযোজন, প্রাকৃতিক দুর্যোগ প্রশমন, রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব, এগুলো হচ্ছে এখানে আছে। ঠিক আছে। আর হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার বন সম্পদ রক্ষায় করণীয়। তো করণীয় এখন কী কী আছে দেখি, যে হচ্ছে আপনার ওই যে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে বিদ্যমান বন সংরক্ষণ, আর হচ্ছে আপনার অবক্ষয়িত বন পুনরুদ্ধার, তারপর হচ্ছে এরকম সবুজ আচ্ছাদন সম্প্রসারণ, তারপর হচ্ছে আপনার এই যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটা সমাধান করা, জীববৈচিত্র্য সংরক্ষণ করা, তারপর হচ্ছে বনভিত্তিক বনভূমি হচ্ছে এগুলো টেকসই উৎপাদন আর বিপণন নিশ্চিত করা, আর স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ টেকসই বন ব্যবস্থাপনা করা। এখন দেখি হচ্ছে করণীয় কী কী আছে। তো করণীয় উদ্দেশ্য হচ্ছে আপনার হচ্ছে বন সম্প্রসারণ আর হচ্ছে পুনরুদ্ধার, এর মধ্যে সরকারি পরিচয় কর্মসূচি নিতে হবে, তারপর উপকূলীয় যে আপনার বৃক্ষ এগুলো ইয়ে করতে হবে। তো অরক্ষিত বনায়ন, যেগুলো হচ্ছে অ্যাসিস্টেড ন্যাচারাল রিজেনারেশন, এগুলো হচ্ছে পদ্ধতি প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে এমন পদ্ধতি যেখানে হচ্ছে আপনার যে জঙ্গলের মধ্যে আর কি বীজ পোতা থাকে আর কি, তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন পশু পাখি খায় ফেলে বা মানুষের পদচারণের ফলে এগুলো নষ্ট হয়ে যায়। তো এগুলো আর কি দূরে রেখে আপনাকে অ্যাসিস্টেড ন্যাচারাল রিজেনারেশন করতে হবে, যেটা হচ্ছে ANR, এর ফলে নিজে নিজে বন সৃষ্টি হবে আর কি। তারপর হচ্ছে আপনার ওই যে বিভিন্ন এলাকায় নগর তীরে এগুলোতে আর কি সবুজ বনায়ন করতে হবে, এটা হচ্ছে বন সম্প্রসারণ আর পুনরুদ্ধারের মধ্যে গেল। এখন আরও করণীয় আছে, যেমন হচ্ছে বনভূমি সুরক্ষা আর হচ্ছে আইন প্রয়োগের ক্ষেত্রে এরকম ম্যাপিং করতে হবে, সীমারেখা নির্ধারণ করতে হবে, তারপর অবৈধ দখল করা যাবে না, তারপর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট গঠন করতে হবে, তারপর হচ্ছে আপনার সংরক্ষিত আপনার হচ্ছে বন ঘোষণা প্রক্রিয়া দ্রুততর করতে হবে। আর জীববৈচিত্র্য এখন বন্যভূমি সংরক্ষণে 3 নম্বর এটা আছে। এর মধ্যে কী কী আছে, এর মধ্যে আপনার হচ্ছে ওই যে আন্তর্জাতিক চুক্তি মানতে হবে, তারপর হচ্ছে বন্য প্রাণী দ্বন্দ্ব নিরসন সচেতন করতে হবে, তারপর হচ্ছে এই যে ইন সিটু আর এক্স সিটু সংরক্ষণ করতে হবে। ঠিক আছে। আর হচ্ছে জিন ব্যাংক স্থাপন করতে হবে, আর বন্য প্রাণীর আবাসস্থল পুনর্গঠন আর সংরক্ষিত এলাকা সম্প্রসারণ করতে হবে। তো ইনস্টিটিউট দ্বারা বোঝায় যে ধরেন প্রাকৃতিক যেটা একটা কোনো জিনিস আছে সেটাকে ওই পরিবেশে সংরক্ষণ করা, আর হচ্ছে আপনার এক্সিডো বলতে বোঝায় বাইরে নিয়ে সংরক্ষণ করা। ঠিক আছে। তো এখানে হচ্ছে এখন 4 নম্বর দিকে হচ্ছে জনগণের অংশগ্রহণ আর হচ্ছে বিকল্প জীবিকা, আপনার সহ ব্যবস্থাপনা আর কি ইয়ে করতে হবে, সামাজিক বনায়ন সম্প্রসারণ করতে হবে। আর স্থানীয় জনগণের হচ্ছে বিকল্প আয়ের সুযোগ তৈরি করতে হবে, নারী ও যুবদের ব্যবস্থাপনায় নেতৃত্ব সম্মিলিত করতে হবে, আর হচ্ছে বন সম্পদ নির্ভর জনগোষ্ঠী দায়িত্ব হ্রাস প্রশিক্ষণ আর ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করতে হবে। এখন থেকে জলবায়ু পরিবর্তন আর হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কী করতে হবে, যে উপকূলীয় যে গ্রিন বেল্ট এটা করতে হবে, ম্যানগ্রোভ বনায়ন বৃদ্ধি করতে হবে, আর বজ্রপাত হচ্ছে এরকম এলাকায় উচ্চ বৃক্ষরোপণ কর্মসূচি করতে হবে। তারপর হচ্ছে জলবায়ু সূচি, তারপর হচ্ছে ভূমি, নদী, হাওর এগুলো হচ্ছে আপনার এলাকা সংরক্ষণ করতে পানি পুনঃ বৃদ্ধি করতে হবে। আর হচ্ছে বনভূমিকে জলবায়ু অভিযোজনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জাতীয় পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে হবে। এখন থেকে হচ্ছে একটা বনভিত্তিক শিল্প আর হচ্ছে অকাঠ বন সম্পদে কী করতে হবে, ফরেস্ট সার্টিফিকেশন প্রবর্তন করতে হবে, তারপর হচ্ছে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন BFIDC এগুলো হচ্ছে আধুনিক করতে হবে। আর হচ্ছে আপনার স্থানীয় উদ্যোক্তা এদের আর কি করতে হবে, শিল্প খাতে সহায়তা করতে হবে। এখন শিক্ষা গবেষণা সচেতনতা এখানে কী করতে হবে, এটা হচ্ছে আপনার যে ন্যাশনাল ফরেস্ট ইনভেন্টরি পরিচালনা করে অগ্রগতি পরিমাপ করতে হবে। তারপর হচ্ছে এদিকে আপনার হচ্ছে গণমাধ্যম আর স্থানীয় প্রচারণার মাধ্যমে বন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এর মাধ্যমে আর কি আপনার বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে হবে।
আর বাস্তবায়ন কাঠামো এটা হচ্ছে আপনার করতে হবে, ওই যে জাতীয় পর্যায়ে ফরেস্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন বোর্ড গঠন করতে হবে, তারপর হচ্ছে আপনার বেসরকারি খাতে এগুলোতে অংশগ্রহণ করতে হবে, তারপর শিল্প সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আর হচ্ছে আপনার বন অধিদপ্তর প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে এখানে কাজ করবে। তো প্রতি 5 বছর পর পর এখানে মূল্যায়ন করতে হবে, তারপর বন আচ্ছাদন এগুলো হচ্ছে জনগণের অংশগ্রহণ করতে হবে, এদিকে ফরেস্ট স্ট্যাটাস রিপোর্ট এটা দিতে হবে আর কি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এখন এখানে আমরা দেখি যে ইকোসিস্টেম সার্ভিসেস ফ্রেমওয়ার্ক, এটা দ্বারা বোঝায় যে হচ্ছে আপনার বন মানুষের জন্য হচ্ছে আপনার রেগুলেটিং কালচারাল সাপোর্ট সার্ভিস সব কিন্তু দেয়, এই জন্য হচ্ছে নীতি পরিকল্পনা এই যে আপনার এটাকে রাখতে হবে আর কি, ঠিক আছে। তো ইকোসিস্টেম সার্ভিস ফ্রেমওয়ার্ক এটা বলে আর কি। আর হচ্ছে রেজিলিয়েন্স থিওরি বলে যে হচ্ছে আপনার পরিবেশগত সিস্টেমের স্থিতিস্থাপকতা আর পুনরুদ্ধার ক্ষমতা, অর্থাৎ জলবায়ু পরিবর্তনজনিত চাপ সহ্য ও পুনরুদ্ধারযোগ্য বন ব্যবস্থাপনা করতে হবে, ঠিক আছে। মানে বন ব্যবস্থাপনা এমন হবে যেটা আর কি জলবায়ু পরিবর্তনজনিত চাপ সহ্য করতে পারে, এটাকে বলা হয় রেজিলিয়েন্স থিওরি। আর অ্যাডাপটিভ কো ম্যানেজমেন্ট থিওরি এটা হচ্ছে স্থানীয় জনগণ রাষ্ট্রের যৌথ অভিযোজিত ব্যবস্থাপনা, এখানে হচ্ছে বন আর জীববৈচিত্র্য সংরক্ষণে কমিউনিটি স্টেট সমন্বয়, মানে কমিউনিটি আর স্টেট সমন্বয়, এটা হচ্ছে অ্যাডাপটিভ কো ম্যানেজমেন্ট থিওরি। আর ল্যান্ডস্কেপ ইকোলজি থিওরি এটা হচ্ছে স্থানিক বিন্যাস আর হচ্ছে প্যাটার্ন অনুযায়ী পরিবেশ ব্যবস্থাপনা করতে হবে, স্থানিক বিন্যাস আর হচ্ছে কি প্যাটার্ন অনুযায়ী পরিবেশ ব্যবস্থাপনা করতে হবে, ল্যান্ডস্কেপ ইকোলজি থিওরি, মানে বন পাহাড় নদী মিলে ইকোলজিক্যাল ল্যান্ডস্কেপ করতে হবে, ঠিক আছে। আর খনিজ সম্পদ এখন দেখি, তো ধরুন যেটা হচ্ছে একটা আছে খনিজ সম্পদ, একটা আছে আপনার হচ্ছে শক্তি বা জ্বালানি সম্পদ, একটা হচ্ছে ধাতব ধাতব খনিজ, একটা আছে আপনার হচ্ছে অধাতব শিল্প খনিজ, ঠিক আছে। যেটা শক্তি সম্পদ, শক্তি সম্পদ দ্বারা বোঝা হচ্ছে গ্যাস, যে শক্তি দেয় আর কি, যে শক্তি, তারপর হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে আপনার হচ্ছে তেল, এগুলো হচ্ছে আপনার শক্তি সম্পদ, তারপর হচ্ছে আপনার হতে পারে, কয়লাও হতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে শক্তি সম্পদ। আর হচ্ছে খনিজ সম্পদ হচ্ছে ওই যে আপনার ইয়েগুলো আর কি, যেগুলো হচ্ছে যে কী কী আছে এর মধ্যে, আকরিক, লোহা, তারপর হচ্ছে ভারী, এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে দেখি হচ্ছে আপনার এই যে প্রাকৃতিক গ্যাস আছে এর মধ্যে, তারপর হচ্ছে আপনার 29টি গ্যাস ক্ষেত্র আছে, এটার ব্যবহার আর কি আপনার হচ্ছে গ্যাসের ব্যবহার হচ্ছে আপনার হয় বিদ্যুৎ উৎপাদনে, তারপর হচ্ছে আপনার এলএনজিতে, সিএনজিতে, তারপর হচ্ছে এলপিতে, রান্নার কাজে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে আপনার রাসায়নিক কাজে ব্যবহার করা হয়। অর্থনৈতিক গুরুত্ব 70% জ্বালানি এখান থেকে আসে, সার বিদ্যুৎ দেশি শিল্পের কাঁচামাল সরবরাহ করে এখান থেকে। তারপর হচ্ছে আপনার যে আমদানি নির্ভর হ্রাস করে, পরিবেশ বান্ধব শক্তি, কারণ এখানে হচ্ছে একটু কার্বন নিঃসরণ কম হয়, আর গ্যাস ভিত্তিক বনাঞ্চল গড়ে উঠেছে আর কি। তো চ্যালেঞ্জ কি এখানে হচ্ছে আপনার যে বড় বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি, 2010 সালের পর থেকে আবিষ্কৃত হয়নি কোনো গ্যাস ক্ষেত্র। তো অনিয়ন্ত্রিত গ্যাস আর কি ব্যবহার আর লিকেজ, গ্যাসের তুলনায় বন্টনের প্রযুক্তিগত দুর্বলতা, বিদেশি কোম্পানির উপর অধিক নির্ভরশীলতা, আর হচ্ছে নতুন অনুসন্ধানের বিনিয়োগের ঘাটতি। আর কয়লাতে কী কী আছে, কয়লাতে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে আছে দিনাজপুরে বড় পুকুর, তারপর হচ্ছে দিঘিপাড়া, এগুলোতে আছে, পার্বতীপুর, এগুলো আছে আর কি। তো এখান থেকে আর কি আপনার ব্যবহার হচ্ছে আপনার ওই যে সিমেন্ট, ইস্পাত, ইটভাটা ইত্যাদি ব্যবহার করা হয়, লৌহ গলন, ধাতু পরিশোধন ব্যবহার করা হয়, তারপর বিদ্যুৎ উৎপাদন, ভারী শিল্প ব্যবহার করা হয়। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এখানে যে হচ্ছে গ্যাস কমে গেলে কিন্তু এটা আমরা ইউজ করতে পারবো, তারপর হচ্ছে শিল্পায়নে ব্যবহার করতে পারি, আমরা কর্মসংস্থানে ব্যবহার করতে পারি, এই যে বিদ্যুৎ প্রকল্পে কয়লা খনিতে অনেক লোক কাজ করে। তারপর হচ্ছে বিদেশি বিনিয়োগ, এখানে হচ্ছে এডিবি আর হচ্ছে আপনার চীনা বিনিয়োগকারীরা কিন্তু এখানে বিনিয়োগ করতে করছে, আগ্রহ প্রকাশ করছে। আর হচ্ছে আপনার রপ্তানির সম্ভাবনা, যদি বেশি উৎপাদন হয় আমরা কিন্তু রপ্তানি করতে পারি। চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ হচ্ছে আপনার ভূগর্ভস্থ খনন আর হচ্ছে প্রযুক্তির অভাব, এটা হচ্ছে ওইদিকে পরিবেশ রক্ষা ধ্বংস মানে করে আর কি, সমস্যা করে। আর হচ্ছে আপনার সামাজিক স্থানচ্যুতি, আর হচ্ছে আপনার ওভেন পিট খননে পরিবেশ আর সামাজিক স্থানচ্যুতি, আর হচ্ছে আপনার এই ভূগর্ভস্থ পানির হ্রাস কিন্তু হতে পারে এর ফলে, আর হচ্ছে কৃষি জমির ক্ষতি হতে পারে, আর বিদেশি বিনিয়োগ, আর হচ্ছে রাজনৈতিক বেশি বিতর্ক এটা আছে আর কি। আর খনিজ তেল, এটা হচ্ছে আপনার 1986 সালে হরিপুরে আবিষ্কৃত হয়। তো এখন হচ্ছে এখানে হচ্ছে আপনার অনশোর, তারপর অফশোর, দুই জায়গাতে কিন্তু এরকম খনিজ তেল করার কাজ চলছে। তো এর ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে হয়, শিল্প কারখানায় হয়, পরিবহন খাতে হয়, আর হচ্ছে গৃহস্থলী কাজে হয়। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এখানে জ্বালানি এরকম ভারসাম্য রক্ষা করে, তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে, আর শিল্প পরিবহন খাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে, আর হচ্ছে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানের মাধ্যমে ব্লু ইকোনমিতে প্রবেশ। আর এখানে আপনার চ্যালেঞ্জ আছে, আপনার ভূতাত্ত্বিক গঠন জটিল, ফলে অনুসন্ধানের ব্যয়বহুল, তারপর প্রযুক্তিগত দক্ষতা আছে, দেশি উৎপাদন সীমিত, তারপর পরিবেশগত ঝুঁকি আছে, বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা আছে এগুলা। এখন দেখবো ধাতব খনিজ, ধাতব খনিজের মধ্যে আপনার আছে হচ্ছে ভারী বালি, তামা, আকরিক লৌহ, তারপর হচ্ছে আপনার অধাতবের মধ্যে আছে আপনার হচ্ছে এই যে ইয়েগুলো আছে, চুনা পাথর আছে, তারপর হচ্ছে আপনার চীনামাটি আছে, সিলিকা বালি আছে, গন্ধক, মৃৎশিল্পের মাটি, লবণ, এগুলো আছে। আর খনিজ সম্পদ আহরণের সমস্যা হচ্ছে প্রযুক্তি নাই, তারপর হচ্ছে অপর্যাপ্ত অনুসন্ধান,
প্রশিক্ষিত জনবলের ঘাটতি আছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, পরিবেশগত ঝুঁকি আছে, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা আছে, আর বিদেশি নির্ভরতা আছে। আর খনিজ সম্পদ শিল্পে ব্যবহারের সম্ভাবনা, জ্বালানি খাতে ব্যবহার করতে পারি, রপ্তানি করতে পারি, আমরা শিল্প সম্প্রসারণ করতে পারি, শূন্য অর্থনীতি ব্যবহার করতে পারি, তারপর উদ্যোক্ত উন্নয়ন করতে পারি, টেকসই উন্নয়ন করতে পারি কিন্তু আমরা, ঠিক আছে। তো এখন হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এটা হচ্ছে আপনার এই যে নবায়নযোগ্য, অনবায়নযোগ্য জীব সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে বোঝায় যেটা এক ধরনের সকল সম্পদ আর কি, যেগুলো হচ্ছে প্রকৃতিতে থাকে এবং মানুষ তার প্রয়োজন মেটাতে এগুলোকে অর্থনৈতিক কাজে ব্যবহার করে আর কি, যেমন হচ্ছে আপনার সূর্যের পানি, বাতাস, ভূমি, এগুলো আর কি। যেমন হচ্ছে নবায়নযোগ্যের মধ্যে আর কি এগুলো। আচ্ছা, যাই হোক, তো গুরুত্ব দেখি আমরা। এর গুরুত্ব হচ্ছে আপনার কৃষি ও খাদ্য উৎপাদনে ব্যবহার করে, এরকম 40% আমাদের কর্মসংস্থান কিন্তু কৃষিখাতেই হয়। তো জ্বালানি ও শিল্পায়নের অবদান, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনে, তারপর হচ্ছে পর্যটন আর প্রাকৃতিক সৌন্দর্যভিত্তিক অর্থনীতিতে, আর পরিবেশগত ভারসাম্য টেকসই উন্নয়নে। এখন হচ্ছে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সীমাবদ্ধতা কি, জনসংখ্যার চাপ আর অতি ব্যবহার, তারপর প্রযুক্তিগত ঘাটতি আছে, পরিবেশ দূষণের অবক্ষয় এগুলো আছে, তারপর হচ্ছে আপনার নীতি ও প্রশাসনিক দুর্বলতা আছে, আর জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে, এগুলোর ফলে কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখন দেখি করণীয় কী কী আছে। এখন ওই যে অনুসন্ধান আর গবেষণা জোরদার করতে হবে, টেকসই ব্যবস্থাপনা করতে হবে, তারপর হচ্ছে আপনার বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি করতে হবে, জনসচেতনতা আর শিক্ষা বৃদ্ধি করতে হবে, আর আইন আর নীতি বাস্তবায়ন করতে হবে। এখন একাডেমিক বিশ্লেষণটা দেখি আমরা, ওই যে ট্রিপল বটম লাইন ফ্রেমওয়ার্ক, যেটা আমরা আগেই বলছি, এটা আর না বলি, বিপিপি যেটা আর কি আছে। এবার গুড গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, এখানে হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনসম্পৃক্ততা, এটার উপর আর কি টেকসই উন্নয়নের ব্যবস্থাপনা গুরুত্ব দেওয়া হয়। এখানে হচ্ছে যে অ্যাক্সেস টু ইনফরমেশন, আরটিআই, এটার উপর আর কি আইন কার্যকর করতে হবে। তো সিস্টেমস অ্যাপ্রোচ টু রিসোর্স ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনার এই যে মাটি, পানি, বায়ু সব একে অপরের সঙ্গে সম্পর্কিত, এগুলোকে সমন্বিত ব্যবস্থাপনা করতে হবে। ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে সিস্টেম রিসোর্স টু ম্যানেজমেন্ট, সিস্টেম রিসোর্স টু রিসোর্স ম্যানেজমেন্ট, এটা আর কি করতে হবে আর কি। তো এটা অনুযায়ী সব আর কি আন্তঃসংযুক্ত আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার কী কী যে ইয়েগুলো দিল আর কি, এগুলো তো আমরা জানি। ষষ্ঠ পর্ব হচ্ছে আপনার এই যে নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য এরকম পার্থক্য, এটা আর বললাম না। একটা হচ্ছে পরিবেশ বান্ধব, একটা না, একটা হচ্ছে আপনার ওই যে পুনর্ব্যবহার, একটা যাবে না, একটাতে হচ্ছে আপনার জীববৈচিত্র্য পুনর্গঠিত, একটাতে হবে না, এরকম আর কি। তারপর হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী টেকসই, অন্যটা দীর্ঘমেয়াদী না। তারপর হচ্ছে সৌরবিদ্যুৎ। তারপর হচ্ছে এখন খনিজ সম্পদ আর শক্তি সম্পদের পার্থক্য। একটা হচ্ছে শক্তি সম্পদ, যেটা হচ্ছে আপনার শক্তি দেয়, আর খনিজ সম্পদ হচ্ছে যেখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন ধাতু, অন্যান্য উপাদান আহরণ করে শিল্প আর হচ্ছে নির্মাণে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে মেইন পার্থক্য। একটা হচ্ছে তরল গ্যাসীয়, একটা হচ্ছে সলিড। আর হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে শক্তি উৎপাদন, এখানে হচ্ছে আপনার ধাতু কাঁচামাল সরবরাহ করা। তারপর হচ্ছে আপনার একটা নবায়নযোগ্য, অনবায়নযোগ্য দুটোই হতে পারে, আর হচ্ছে আপনার যেটা খনিজ, যেটা হচ্ছে সাধারণত অনবায়নযোগ্য আর কি। তো রূপান্তর ব্যবহার পদ্ধতি, একটা হচ্ছে আপনার পরিশোধন, গলন, এগুলো ব্যবহার করা হয়, রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তর করা হয়, আর হচ্ছে ওদিকে দহন, বিদ্যুৎ উৎপাদন, যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয়। ওকে। আর গ্যাস সম্পদ সঠিক ব্যবহার করতে করণীয় করতে হবে আপনার হচ্ছে সম্পদের অগ্রাধিকার নির্ধারণ, অর্থাৎ যে যে খাতে প্রায়োরিটি দিতে ভালো আর কি দরকার, সে খাতে দিতে হবে আর কি। দক্ষতা বৃদ্ধি আর প্রযুক্তি আধুনিকরণ করতে হবে, গ্যাস পুনর্ব্যবহার আর অপচয় নিয়ন্ত্রণ করতে হবে, বিকল্প শক্তি উন্নয়ন করতে হবে, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান আর রিজার্ভ বৃদ্ধি করতে হবে, অর্থনৈতিক আর নীতিগত কাঠামো শক্তিশালী করতে হবে, জনসচেতনতা আরও শিক্ষা করতে হবে, ঠিক আছে। আর এনার্জি ট্রানজিশন ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আপনার মানে অনবায়নযোগ্য থেকে আপনার হচ্ছে ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তিতে আপনার ট্রান্সফার, এটা হচ্ছে আপনার এনার্জি ট্রানজিশন থিওরি। আর হচ্ছে আপনার কি আছে এখানে, সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্ট থিওরি, এটা তো আর বললাম না। আচ্ছা, কিছু কোশ্চেন দিয়েছে এখানে, আপনার হচ্ছে এখানে কোশ্চেনগুলো আর না বলে, এগুলো পাবো আমরা, সহজ সহজ কোশ্চেন। ধন্যবাদ।